চার্জার পয়েন্ট ওইখানে একটা, এইখানে একটা, বাইরে একটা ব্যালকনি আছে, তো পরে দেখতেই পাবেন। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন একদম, পায়খানাটাও পরিষ্কার। সব থেকে সুন্দর হলো যেটা, সেটা হচ্ছে এই যে এখানে পর্দা ছিল এরকম দেওয়া, এটাকে সরিয়েছি, আর এখানে এই যে এদের পুরো গার্ডেন ভিউটা, সামনে একটা দোলনা আছে। এখানে একটা সুন্দর আয়না, বেশ বড় সড়ো আয়নাটা। রুমটা ছোটোর উপরে খুব সুন্দর। রুমটার টিভি নেই, এখানে কোথাও টিভি নেই, টিভি দরকারও পড়ে না। এইটা আমাদের রুম। এইরকম কটেজটা এটা, আর ওইটা ডাইনিং, খাওয়ার জায়গা। আমাদের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে গাছের তলায়। ওইটাও ওদের একটা বাংলো টাইপের, ওখানেও 4-5টা ঘর আছে। 7 বিঘা জমির ওপরে এইটা। আর ওই যে মেন গেট, ওইখানে গেটটা বন্ধ হয়ে আছে। এখানে একটা কুয়ো আছে, অনেক চারপাশে গাছগাছালি আর চারপাশে জঙ্গল। আর এটা আমাদের ব্যালকনিটা, এখানে চেয়ার টেবিল পাতা। এই যে হ্যাঁ, এইটা হলো বনফুলের রুম নাম্বার 107। দেখুন রুমটা বেশ, হ্যাঁ এই রুমটা আমাদের বুক করা নিয়ে আসলে আমরা, হ্যাঁ এটা আমাদের অফার করেছিল। আর আমাদের বুকিং হচ্ছে ওদিকে কটেজটা। এখানে যদি আসেন, এইটা তো একটা বড় কিং সাইজ বেড, আমাদেরকে বিশাল বড় রুম। আমি একটা মেন জিনিসটা দেখাচ্ছি রুমটার, প্রথমে দেখিয়ে দিই। এখানে তো যা যা থাকার রয়েছে, এই পাশটায় আমি এটাকে বাথরুম মনে করেছিলাম, কিন্তু না, এই পাশটায় রয়েছে একটা এরকম প্যাসেজ, ওদিকে বেসিন আছে। আর এই যে এই পাশ থেকে পুরো জঙ্গলের ভিউটা এখান থেকে পাওয়া যাবে। এটা গেল ব্যাপার। আর যেটা মেন জিনিসটা, যেটা আমি লক্ষ্য করিনি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে টিভি তো আছেই, যা যা থাকার দরকার সেসব রয়েছে, সোফা রয়েছে। আর এই পাশে এখানে আরেকটা বেড, এটা একটা কিং সাইজ বেড। মানে যদি বন্ধু বান্ধব, হ্যাঁ মানে মোটামুটি 6-7 জন ইজিলি এখানে থাকা যাবে। 6 জন তো হয়ে যাবে, এই বেডে 3 জন, এখানে 3 জন ইজিলি হয়ে যাবে। মানে এই বেডটায় 2 জন আরামসে, হ্যাঁ 2 জন, হ্যাঁ আরামসে, একটা বাচ্চাও হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা পাখা রয়েছে। এই রুমটাতে এসি নেই, কিন্তু দরজাটা খোলা রাখলে হাওয়াটা মোটামুটি আসবে। বাথরুম একটাই, বাথরুমটা হলো এই যে, বাথরুমটা বিশাল বড় সড়ো এখানে রয়েছে।
আর বাথরুমে যা যা থাকার দরকার সব আছে, গিজার টিজার সবই আছে। বাথরুমটা বেশ বড় সড়ো। হ্যাঁ, ঘর পুরো খুব খুব পরিষ্কার, বাথরুম ঘর খুব পরিষ্কার। এখানে একটা এরকম বিশাল বড় একটা আয়না রয়েছে। কিছুটা গেটআপটা করেছে, গেটআপটা কিছুটা আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মতো করে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। হ্যাঁ, মেঝের ফিনিশিংটা, মেঝেরটা দেখো, হ্যাঁ মেঝের ফিনিশিংটা এরকমই উড ফিনিশিং থাকে। কিছুটা এই এটা টিভি রাখার এইটা এগুলো কিছুটা আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কথা। আমাদের এই রুমটা অফার করেছিল, ঢোকার পরে এটা দেখালো। হ্যাঁ, সোফা আছে, খুব সুন্দর সোফাটা রয়েছে। তো আমরা নিয়েছি ওদিকে কটেজটা। আজকে লাঞ্চে আমরা খাচ্ছি, এসে তো খেয়েছি বাড়ির থেকে বানানো পাস্তা ব্রেকফাস্টে, আর লাঞ্চে খাচ্ছি এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাও হোমমেড, কারণ কাল থেকে তো বাইরে খাবার। এখানে এখানে চিকেন কষা আছে, এই যে চিকেন কষা, ভুলে গেছি এটার কথা আমি। এই যে চিকেন কষা আছে। দাঁড়া হর্ন দিস না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলটা একটু বেরিয়েছি। আশপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, এই যে জঙ্গল, শালের, হ্যাঁ চারপাশ শালের জঙ্গল, এটা দেখতেই তো আসা। দুপাশেই ওটা কি হাতি না লোক? লোককে হাতির মতো খাচ্ছে। ভিতরে লোক আছে, ওই যে এখানে একটা তলা যাব, ভয় লাগছে। প্রকৃতি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, শালগাছের ভেতরে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আদিবাসী মিউজিয়াম আছে। মেনলি এটা 5টা অবধি বন্ধ থাকে, আমরা দেরি করে ফেলেছি। এইটা হচ্ছে মিউজিয়ামটা। কোনটা? এটা কি গেস্ট রুম লেখা যায় নাকি ওইটা? এইটা না, দাঁড়াও, ট্রাইবাল মিউজিয়াম। এইটা বন্ধ এখন।
মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ঝাড়গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টের থাকার জায়গা, মানে ওয়েস্ট বেঙ্গল এফডিসি থেকে বুক করে এখানে কটেজগুলো বুক করা যায়। 3000 টাকা সামথিং ভাড়া, আর এটা কার পার্কিং ওদের। এই হচ্ছে পরিবেশটা পুরো জঙ্গলের মধ্যে, বেশ ভালো, কিন্তু মেনটেনেন্সের একটু অভাব, আর কিচ্ছু নেই। সামনে লোক আসছে, একটা জিজ্ঞাসা করি। দাদা এটা বন্ধ? ও হ্যাঁ, 5টায় বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা কালকে আবার ট্রাই করব। সকাল 11টার পর? কালকে ট্রাই করব কোনো সময়। আমরা এখন চলে এসেছি সাবিত্রী মন্দিরে। এই সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজ পরিবারের পবিত্র মাতৃ মন্দির, আর এই মন্দিরটাতে প্রায় 350 বছর ধরে রোজ পুজো চলে আসছে। এই যে মন্দির ঢোকার এখানে গেটটা। ও, এই যে এখানে গেট, এখানে দেখে নিন মন্দিরে ঢোকার সময়সূচি। এই যে সকালবেলা আছে, সকালে 7টা থেকে দুপুর 1টা। বাহ, অনেক প্রাচীন মন্দির, মানে এটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম রাজবাড়ির যে আছে, ঝাড়গ্রাম রাজবাড়ির রাজারই এটা মন্দির, ওনারই মন্দির। ওনার স্বপ্নাদেশে ওনার বউ এটা স্থাপন করে। কি বিশাল একটা দেবদারু গাছ দেখো। বাগান মতো করা, লাইটিংও হয় রাত্রির বেলা, পুরো লাইটিং জ্বলে যায়। আমরা তো আগে এই বাগানটা শীতকালে দেখতে আরো সুন্দর লাগবে। এখন তো গরমকাল, এখন তো সুন্দর আছেই। শীতকালে ফুল আছে, হ্যাঁ এখনো ফুল আছে এখানে, কিন্তু শীতকালে এই বাগানটা দেখতে আরো সুন্দর হবে। বাড়ি ছিল রাজস্থান, পরিবারের লোক। বাড়ি হচ্ছে রাজার বাড়ি হচ্ছে রাজস্থান। এখানে মাও একটা রাজা ছিল, সেই মাও রাজাকে পরাস্ত করে সাবিত্রী মা ওনাকে দেখা দিয়েছিল। সাবিত্রী মা এখানেই পাতা প্রবেশ করেছিল, এইখানে। এখানে এই মূর্তি আছে না মায়ের, হ্যাঁ। কেস হচ্ছে। আচ্ছা, মানে মায়ের মূর্তিটা কি আরো নিচে আছে কিছুটা? বাবা, মানে খালি মস্তকটা খালি জেগে আছে, বাকি অংশ না মাটির নিচে। ম্যান মন্দির হচ্ছে এটাই মানে আদি প্রাচীন, এটাই। তারপরে মনে হয় রাজা এটা পুরো বানিয়েছিল। বুঝেছিস কি বললো? মানে ঠাকুর কিন্তু মা নিচের দিকে পুরো আছে মাটির তলায়, খালি মস্তকটা এখানে দেখা যাচ্ছে। পুকুর দেখে যান মায়ের না দেখা যায়। পুকুরটা দেখা কি আছে মায়ের? পুকুর, মায়ের জলাশয়। আচ্ছা, সাবিত্রী মায়ের যে জলাশয়। এই মন্দিরের ভূতত্ত্ববিদ যারা ঘোষণা করছে, মায়ের এই পুকুরের ভিতরেও মন্দির আছে। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই বলছি, এই আসল উৎসবটা কবে? আসল উৎসব চলে গেল তো, এই সাবিত্রী চতুর্থী গেল না, শুক্রবার। আচ্ছা, ওই দিন প্রচুর লোক, দূর দূর থেকে আসছে সবাই। প্রচুর লোক, 6,000 লোক। বা ওটা কি প্রতি বছর হয়? দেখতে যাবেন, ঘুম নাই দেখুন। আর তো যেগুলো করে, এগুলো কি পাথরের তৈরি? ওই তো রাজস্থানী পাথর, অদ্ভুত পাথরটা না? হ্যাঁ, এই পাথরটা দেখুন অদ্ভুত। এইরকম পাথর এখানে দেখা যায় না। পুকুরটা দেখুন, এই পোকা দেখুন, দেখুন আস্তে আস্তে নাম।
আয় এদিকে আয়। স্নান করছে সবাই। এই পুকুরটাই মায়ের পুকুর, সবাই স্নান করছে, আমি বিশেষ দেখালাম না। এখানে কি ঠাকুর স্নান করছিল? প্রাচীন মন্দির, কিন্তু আমি বলবো এটা 10 বছর আগে পর্যন্ত খুব একটা কেউ জানতো না। সবাই ঝাড়গ্রাম রাজবাড়ি, তারপর কনক দুর্গা মন্দির এইসব করে বাড়ি চলে যেত। এখানে যে আর একটা সুপ্রাচীন মন্দির আছে 500 বছরের পুরনো, এই দিন উৎসব হয়। প্রতি বছর হয় 30শে বৈশাখ। আপনারা ডেটটা দেখে নিন, এই ডেটেই পঞ্জিকা মিলে প্রতি বছর আসতে পারেন। এখানে প্রচুর জনসমাগম হয়। এদিকটায় হাই মামা, এখানে নন্দী মহারাজ কি না, নন্দী মহারাজ তো না, এটা বাঘ ঠাক কিছু একটা মূর্তি প্রাচীন, ওই একই পাথরের। কি হ্যাঁ লাল ওগুলো কি ওপরে? এটা সিঁদুর চড়িয়েছি, আমার মনে হচ্ছে বাঘ বসে আছে। হ্যাঁ যেহেতু দুর্গামূল মন্দির, অ্যাকচুয়ালি সবই তো দুর্গার রূপ। কেমন লাগলো তোমার? একটা অন্য রকমের মন্দিরটা, কিন্তু মন্দিরটা সেরকম ভাবে প্রচারে ছিল না, ইদানিং প্রচারে এসছে। হ্যাঁ, ইদানিং সবাই তো কনক দুর্গা মন্দির দেখেই চলে যেত। হ্যাঁ, দিদি কেমন লাগলো? ভালোই হয়েছে। তুমি সামনে থেকে ঠাকুর দর্শন করলে একদম, আমরা ভালো টাইমে এসেছি। এই মন্দিরটা সন্ধ্যাবেলা দেখতে আরো সুন্দর হ্যাঁ, লাগে। এই এখন লাইটিং গুলো আছে এখানে, এই এই যে lighting গুলো জ্বলবে। এই লাইটিং গুলো এইগুলো জ্বলবে, লাইটিং সন্ধ্যে আরতি এই যে হয় এখানে এখানে। সব লাইটিং খুব সুন্দর, তখন লুকটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, চায়ের দোকানটা একটু চা খেতে দাঁড়ালাম, সন্ধে হয়ে গেছে। বাঙালিদের তো এই ভালো গরম, তার মধ্যে চা না হলে চলবে। মানে কি দরকার নেই, তবুও খেতে হবে, এরকম একটা ব্যাপার। দারুণ। আর অন্ধকারের মধ্যে এই অচেনা জায়গায় চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমাদের গাড়িটা শঙ্কু বাবু বাবা শঙ্কু বাবু বাবু দিদি, তোর ঘরটা কেমন লাগছে? হ্যালো ঠিক এই ফাস্ট ফুডের দোকানটার কি করতে পারবে? পাশ দিয়ে যে গলিটা, রাস্তাটা, সেখান দিয়েই আমাদের হোটেল বনফুল। ছটায় বন্ধ হয়ে যাবে। ক্রিজ গার্ডেন আমাদের হোমস্টেটা থেকে একটু দূরে। দিদি কেমন লাগছে? আচ্ছা, এখানকার টিকিট 50 টাকা করে, আর 4 থেকে 10 বছরের বাচ্চাদের 20 টাকা। আর সপ্তাহে প্রতিদিনই খোলা। তুই যা, এগুলো সব গোলাপের বাগান। এই দেখ কত বড় মোরগ, এই দেখুন বিশাল মোরগ। এই যে কোথায় কোথায়? ফুলের মাঝখানে দেখ, কোথায় কোথায় না করে ও তোকে দেখছে। ওই তো এই তো সাদা ও রঙের। হ্যাঁ হ্যাঁ দেখতে পাই। এটা পুরো গোলাপ বাগান, শীতকালে মারাত্মক লাগবে। এটা কিন্তু শীতকালে, এইদিকে দেখো ওই আবার একটা গোলাপের বাগান। এটা শীতকালে খুব ভালো বাগানটা, বাচ্চাদের জন্য তো আরও ভালো। এই যে আমার মেয়ে ওখানে পেঁচানো স্লিপ ওর প্রিয়, ওইটায় যাচ্ছি ওদিকে। এই হচ্ছে ক্রিশ গার্ডেন। সময় নিয়ে আমরা শেষের দিকে ঢুকেছি,
এটা শীতকালে দুপুর দুপুর চলে আসবেন, অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যাবে জায়গাটা। আর সব থেকে বড় কথা, আমাদের রিসর্টটা যদি বুক করে, আমাদের রিসর্ট থেকে গাড়িতে কত 2-5 মিনিট। এই কিরকম করেছি দেখি জায়গাটা বেশ ভালো। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এক কথায় হয়ে গেল। ওইদিকে মনে হয় কিছু এমু পাখি টাকি ওইসবও আছে। আর মেয়েটা হেভি মজা করছে এখানে। আমি পুরো ঘুরে যাবো। ওইটা দিয়ে, হ্যাঁ ঠিকই যাচ্ছ। পরেরটা দিয়ে। ওটা তো ছোট, হ্যাঁ কর। মানে পাখির খাঁচাও আছে, অনেক রকম পাখি। পেছন দিকটা পুরো শালের জঙ্গল, পার্কের পাশেই। এটা আমি দেখা, খুব সুন্দর। এই দেখুন, ঠিক আছে। আর এটাই ওদের ফোন নাম্বার, ঠিকানা। ঠিক আছে, স্ক্রিনশট করে নিয়ে নেবেন। রিসর্টটা কিন্তু দুর্দান্ত। আর চারপাশে শালের জঙ্গল, আর কয়েকটা আম গাছও আছে। পরিবেশটা খুব ভালো। এই খাওয়া দাওয়া করে, ঘরেই খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু হাঁটতে বেরিয়েছি এই কটেজের মধ্যেই। এখানে তো বাইরে যাওয়ার অতটা স্কোপ নেই, গেট বন্ধ করে দিয়েছে। আমি দেখাচ্ছি, হাতি ঠাতির খুব উপদ্রব এখানে, বাইরে বেরোনো যায় না। না, আর এই রিসর্টের মধ্যে একটু সিকিউরিটি আছে। হ্যাঁ, দিনের বেলাতে মানে গেট বন্ধই থাকে, যতক্ষণ না সে টক করে গেট খোলে নেয়। মানে এই নাকি ওপেন, যখন যে খুশি আসছে যাচ্ছে ওরকম না। হ্যাঁ, 9টা 9:30 সময় সকালবেলা বন্ধই থাকে। হ্যাঁ। এবার এই খাওয়া দাওয়ার পর একটু পাইচারি করছি। এটার ভেতরেই, ক্যাম্পাসের ভেতরেই আমাদের রিসর্টটার। এইবার অনেক জায়গা, 7 বিঘা জমি, তাই জন্য ভেতরেই অনেকখানি হাঁটার জায়গা। আর মোরাম বিছানোর রাস্তা, এটা খুব ভালো লাগে, মোরাম বিছানোর রাস্তাটা দেখতে। আর এটা একটা টেন্টের জায়গা, ওরা এখন কিছু নেই, জায়গা প্রচুর। এই হচ্ছে পরিবেশটা এখানে। আমার মনে হচ্ছে কোনো টেন্ট, আমি মালিকের সঙ্গে পরে কথা বলবো, মনে হয় টেন্টের কোনো একটা ব্যবস্থাপনা করেছিল। আসলে চারপাশে জঙ্গল, এই সব দিকটা পুরো জঙ্গল, ওই দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। আমি এই জায়গাটায়, এই সামনের এই জমিটা, এটায় শীতকালে ওদের ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্টও করেন ওনারা। শীতকালে আসলে হেভি এনজয় করতে পারবেন, কি বলো? এখানে দারুণ মজা পাবেন। ঠান্ডাটাও তো ঝাড়গ্রামে খুব পড়ে। এখানে একটা কুয়ো আছে, দিনের বেলা দেখাবো। এটা মানে ওই দিকের গলি দিয়ে, এখানে একটা গলি আছে ওই দিকে বেরোবার জন্য। আর ওই দিকের এই গেটটা বন্ধ, এটা কিন্তু সবসময় বন্ধই থাকে। মানে আমরা এসে নক করি, তারপর খুলে দেয়।
রাত্রিবেলার এক অদ্ভুত পরিবেশ এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের এই নির্জন কটেজগুলোতে বা এই ক্যাম্প কি বলবো এই রিসর্টের অন্ধকার, অতিরিক্ত আলোও দেয়নি, এটাই সব থেকে ভালো লাগছে। অতিরিক্ত ঝকমকে ঝকমকে চারপাশে রাত্রির বেলা এই জঙ্গলের মধ্যে এগুলো ভালো লাগে না। একটা মায়াবী রাত কাটাচ্ছি, মনে থাকবে অনেক দিন। ওই গাড়িটা ওইখানে আমাদের গাড়িটা পার্ক করা, এই যে লাইটিং দেওয়া জায়গাটা এটাই ওদের ডাইনিং, প্লাস এটা একটা মানে কোনো একটা পারপাস হল হিসেবে ভাড়া দেয়। আপাতত আজকে এই রিসর্টে আর কেউ নেই, আমরাই খালি। এটা দোল খাচ্ছে এখানে বসে মা বেটিতে। সুন্দর লাগছে রাত্রির বেলাটা। এই যে আমাদের গাড়িটা রাত্রে ঘুমোচ্ছে, সারাদিন ডিউটি দিয়ে বাবা ঘুমাচ্ছে এখন। এখানে বসার অনেক জায়গা আছে, এরকমই একটা জায়গায় বসে আছি। সুন্দর পরিবেশে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসলে জায়গাটা দারুণ এনজয় করতে পারবেন, সলিড এনজয় হবে, সলিড। কারণ ফাঁকা, চতুর্দিকে কটেজেদের খুব নামমাত্র কটেজ, প্রচুর জমি ফাঁকা, ঘোরো বেড়াও আড্ডা মারো, বেঞ্চি করা আছে, দোলনা করা আছে, এগুলোতে বসে গল্প গুজব করো, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে। এই গ্রুপ নিয়ে আসুন এখানে, খুব ভালো লাগবে। আর এই যে দারুণ লাগছে। কেমন লাগছে গো রাতটা? রাতটা কেমন উপভোগ করছো এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে? খুব ভালো লাগছে। ভেবেছিলাম গরমে খুব কষ্ট হবে, হ্যাঁ দিনের আর সব থেকে বড় কথা এসিতে তো কটেজ এসিতে তো কষ্ট হয়ই না। এটা কথা না। এই যেখানে একটা দোলনা আছে ওরা করতে। হ্যাঁ কি বলছিলে? বলছিলাম সময়ের কোনো এখানে বাঁধন নেই, হ্যাঁ এই সময় এই কাজটা করতে হবে, এই সময় এই কাজটা করতে হবে, সেসব কিছু নেই। আরামসে যখন খুশি যা খুশি করো, এই জন্য তো আশা। হ্যাঁ এই জন্যই আশা। তারপরে একসাথে সময় কাটানো। হুম, এই দাঁড়া, মাম্মাম ঘুম পেয়েছে নাকি? না ও পাবে ঘুম। আমি 11টার সময় 11টায় লেগে যাবে, ওখান থেকে নেমে যাবো। বাবা রাত্রির বেলা কায়দা কানুন করো না, ওখানে ঝোপ ওখানে আছে, রাত্রির বেলা তো করতে যাস না, এখানে ডাক্তার বদ্যি নেই, এই রাত্রির বেলা পাওয়া মুশকিল। ঠিক আছে, আজকের মতো গুড নাইট বলছি। এবার একটু হাঁটাহাঁটি করে নিজেদের মধ্যে গল্প গুজব করে রুমে যাব, রুমে গিয়ে শুয়ে পড়বো। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। ঠিক আছে, আজকের দিনটা এইভাবেই শেষ হলো। এই রাত্রির বেলা নৈশ, প্রাকৃতিক নৈশ এই ব্যাপারটাও ওরা একটু উপলব্ধি করি, তারপর রুমে গিয়ে ঘুম। আপাতত এখানেই শুভরাত্রি, কাল দেখা হবে কালকে সকালে আবার।